ওয়েলকাম ব্যাক টু মাই এনআর টিউটোরিয়াল সেন্টার। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টেন্স। ইংরেজি গ্রামারের সবচাইতে গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে টেন্স। এই টেন্স নিয়ে আলোচনা করব। যদি গোটা ইংরেজি সাবজেক্টটাকে যদি একটা ট্রেনের সঙ্গে তুলনা করো, একটা ট্রেনকে যেমন তার ইঞ্জিনটা সামনের দিকে টেনে নিয়ে যায়, তেমনি গোটা ইংরেজি সাবজেক্টের ইঞ্জিন হচ্ছে টেন্স। এই টেন্স যদি ঠিকঠাক না জানা থাকে, তাহলে ইংরেজি সাবজেক্ট বোঝার ক্ষেত্রে বা ইংরেজি ভাষাতে কথা বলার ক্ষেত্রে নানা রকম সমস্যার সৃষ্টি হয়। তাই এই টেন্সটাকে নিয়ে আমি ইন ডিটেলস আলোচনা করব। তোমরা যদি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার এই আলোচনা শোনো, তাহলে টেন্স নিয়ে আর কোনো রকম কনফিউশন তোমাদের মনের মধ্যে থাকবে না। তাহলে চলো শুরু করি। টেন্স টেন্স মানে হচ্ছে কাল। মানে বিভিন্ন সময়ে ক্রিয়া সংগঠিত হওয়ার ফলে মানে ভার্বের বা ক্রিয়ার যে গঠনগত পরিবর্তন হয়, সেই পরিবর্তনকেই বলা হয় টেন্স। যেমন যদি বলা হয় আমি ভাত খাই, আমি আমি ভাত খাই, তাহলে খাই হচ্ছে এখানটাতে ভার্ব বা ক্রিয়া। তারপরে যদি বলা হয় আমি আমি ভাত আমি ভাত খেয়েছি, তারপরে যদি বলা হয় আমি আমি ভাত খাবো, তাহলে এই যে প্রথম সেন্টেন্সে আমি ভাত খাই, খাই হচ্ছে এখানটাতে ক্রিয়াপদ বা ভার্ব, ইংরেজিতে ভার্ব। তারপরে আমি ভাত খেয়েছি, এই খেয়েছি হচ্ছে এখানটায় ভার্ব। তারপরে আমি ভাত খাবো, খাবো হচ্ছে এখানটায় ভার্ব। তাহলে এই যে ভাত খাওয়ার কাজটি বিভিন্ন সময়ে সংগঠিত হয়েছে। মানে আমি ভাত খাই মানে এই খাওয়ার কাজটা বর্তমান সময়ে সংগঠিত হয়েছে। তারপরে আমি ভাত খেয়েছি মানে ভাত খাওয়ার কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। সেক্ষেত্রে ভার্বের রূপের একটা পরিবর্তন হয়েছে। তারপরে আমি ভাত খাবো, খাবো মানে আমার ভাত খাওয়ার কাজটা ভবিষ্যতে সম্পন্ন হবে। এক্ষেত্রে কিন্তু ভার্বের একটা রূপের পরিবর্তন হয়েছে। তাহলে এই ভাত খাওয়ার কাজটি বিভিন্ন সময়ে মানে বর্তমান সময়ে এবং অতীত সময়ে এবং ভবিষ্যৎ সময়ে সংগঠিত হওয়ার ফলে এই যে ক্রিয়ার যে পরিবর্তন, খাই, খেয়েছি, খাবো, এই যে ক্রিয়ার যে পরিবর্তন, এই পরিবর্তনটাকেই বলা হচ্ছে টেন্স। তেমনি ইংরেজিতে ইংরেজি ইংরেজিতে যদি বলা হয় আই ইট রাইট, আই ইট রাইট, এখানে ইটটা হচ্ছে এখানটায় ভার্ব। তেমনি এটাকে যদি বলা হয় মানে আমি ভাত খেয়েছি, তখন হবে আই এট রাইস, এট রাইস। মানে অতীতে এই ভাত খাওয়ার কাজটি সম্পন্ন হওয়ার জন্য এখানে এই ইট ভার্বটার পরিবর্তন হয়ে হয়ে গেছে এট। তেমনি যদি বলা হয় আমি ভাত খাবো, তখন বলা হবে আই শ্যাল ইট রাইস, আই শ্যাল ইট রাইস। তাহলে ভবিষ্যতে ভাত খাওয়ার কাজটি সম্পন্ন হওয়ার জন্য কিন্তু ভার্বটার পরিবর্তন হয়ে গিয়ে শ্যাল ইট হয়েছে। অতএব মানে এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে বিভিন্ন সময়ে ক্রিয়া সংগঠিত হওয়ার ফলে সেটা বর্তমান সময়ে হতে পারে, মানে অতীতে হতে পারে এবং ভবিষ্যতে হতে পারে। তাহলে অতীতে, বর্তমানে এবং ভবিষ্যতে ক্রিয়া সম্পন্ন হওয়ার ফলে মেন ভার্বের যে গঠনগত পরিবর্তন বা পরিবর্তন সংগঠিত হচ্ছে, সেই পরিবর্তনকেই বলা হচ্ছে টেন্স। তাহলে এক কথায় মানে বিভিন্ন সময়ে ক্রিয়া সংগঠিত হওয়ার ফলে ভার্বের যে গঠনগত পরিবর্তন হয়, সেই পরিবর্তনকেই বলা হয় টেন্স। টেন্সকে আমরা মূলত তিনটা ভাগে ভাগ করি। টেন্সকে মূলত আমরা তিনটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, দুই নম্বর হচ্ছে পাস্ট টেন্স, তিন নম্বর হচ্ছে ফিউচার টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, টেন্সকে মূলত তিন ভাগে ভাগ করা হয়। আবার প্রত্যেকটা টেন্সকে চার ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রত্যেকটা টেন্সকে চারটে ভাগে ভাগ করা হয়। ইনডিফিনাইট দুই নম্বর, কন্টিনিউয়াস তিন নম্বর, পারফেক্ট চার নম্বর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তেমনি এইগুলোকেই যদি আমি প্রেজেন্টের সঙ্গে এই চারটে জুড়ে দিই, তাহলে হবে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক তেমনি পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
তেমনি ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক এইরকম মোট 12টি টেন্স আমরা দেখতে পাই, 12টি টেন্স ইংরেজি গ্রামারে লক্ষ্য করা যায় বা দেখা যায়, বা 12টি টেন্স ইংরেজি গ্রামারে আছে। এই 12টি টেন্সের 12 রকম বৈশিষ্ট্য আছে এবং 12 রকম ডেফিনেশন আছে। প্রত্যেকটি টেন্সের ডেফিনেশন এবং উদাহরণ এবং গঠন সহ আমি একের পর এক আলোচনা করছি। মানে এবার আলোচনা করছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলা হয়, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের বৈশিষ্ট্য এবং গঠন এবং এক্সাম্পল নিয়ে আমি আলোচনা শুরু করছি। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলো মানে কোনো কাজ সচরাচর ঘটে, যা প্রতিনিয়ত ঘটে, যা ঐতিহাসিক সত্য, অভ্যাসগত সত্য এবং চিরন্তন সত্য। মানে ঐতিহাসিক সত্য, অভ্যাসগত সত্য এবং চিরন্তন সত্য এবং যা প্রতিনিয়ত ঘটে, এই সমস্ত ঘটনার ক্ষেত্রে ভার্বের রূপের যে পরিবর্তন হয় সেই পরিবর্তনকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মানে গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এখানে ভার্ব ওয়ান বলতে প্রেজেন্ট ফর্মকে বোঝানো হয়েছে। অ্যাকচুয়ালি ভার্বের 3টে রূপ আছে, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্মকে ভার্ব ওয়ান এবং পাস্ট ফর্মকে ভার্ব টু এবং পাস্ট পার্টিসিপল ফর্মকে ভার্ব থ্রি হিসাবে ধরা হয়। তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন হচ্ছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন হচ্ছে এখানটায় সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ভি ওয়ান মানে হচ্ছে প্রেজেন্ট ভার্ব, আর একটা হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট এবং অবজেক্ট নিয়ে ইতিপূর্বে আমি বিস্তারিত আলোচনা করেছি। এখানে ওই বিষয়টি নিয়ে আমি আলোকপাত করতে চাইছি না। এখানে মেনলি আমি টেন্সের বিষয়টা নিয়ে আলোচনা শুরু করছি। সেটা হচ্ছে যেমন যদি বলা হয় হি ইটস রাইস, হি ইটস রাইস, এখানটায় সাবজেক্ট হচ্ছে এখানটায় হি, আর ভার্ব হচ্ছে এখানটায় ইটস, এবং রাইস হচ্ছে এখানটাতে মানে রাইস হচ্ছে এখানটাতে অবজেক্ট। তাহলে এটা হচ্ছে এখানটায় এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন। তাছাড়া আরো বলা যেতে পারে যেমন ঐতিহাসিক সত্য, মানে আকবর ফেসেস এগেনস্ট রাজপুত, মানে আকবর কিন্তু রাজপুতের মুখোমুখি হয়েছিল, এক্ষেত্রে কিন্তু এটাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ধরা হয়। তারপরে অভ্যাসগত সত্য, যেমন হি টেক্স টি এভরি মর্নিং, সে প্রতিদিন সকালবেলায় চা পান করে, এটা তার হচ্ছে অভ্যাসগত সত্য। তারপরে আরো বলা যেতে পারে মানে ঐতিহাস মানে চিরন্তন সত্য, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, মানে সূর্য প্রতিদিন কি করে, পূর্ব দিকে উদিত হয়। এই সমস্ত ঘটনাগুলোর ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ধরা হয়। তাহলে এই যে হি ইটস রাইস, সে কি করে, সে ভাত খায়, এটা হচ্ছে, এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে কি হবে, মানে এখানে আরেকটা বিষয় মনে রাখা দরকার, সেটা হচ্ছে একমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে মানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হয়। তাহলে এখানটায় সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে ইট ভার্বের সঙ্গে এসটা যুক্ত হয়েছে। তাহলে যখন ফার্স্ট পারসন হবে বা প্লুরাল ফর্ম হবে বা সেকেন্ড পারসন হবে তখন কিন্তু ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হবে না। যেমন এখানে যদি বলি আই ইট রাইস, তখন কিন্তু এখানে এসটা যুক্ত হবে না। যুক্ত হবে না এই কারণে এখানে সাবজেক্টটা হচ্ছে ফার্স্ট পারসন। শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ঠিক তখনই কিন্তু ভার্বের সঙ্গে এস কিংবা ইএস যুক্ত হয়। এবার এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই সমস্ত বাক্যগুলিকে আমরা 4 রকম ভাবে আমরা মানে আলোচনা করতে পারি। এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে কিন্তু এটা হবে হি ডাজ নট, হি ডাজ নট ইট রাইস, হি ডাজ নট ইট রাইস। এখানে একটা বিষয় মনে রাখা দরকার, সেটা হচ্ছে এই যদি ভার্বের সঙ্গে এস যুক্ত থাকে তাহলে কিন্তু আমরা ডাজ পেতে পারি। ভার্বের সঙ্গে যদি এস যুক্ত থাকে অর্থাৎ এস যুক্ত ভার্বগুলো যেমন যেমন এখানে ড্রজ, ডি আর এ এস, ড্রজ, মানে এইটার সঙ্গে মানে ড্র, ড্র হচ্ছে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম এর সঙ্গে
DOES যুক্ত করলে কিন্তু সেটা হয় ড্রজ। এক কথায় মানে এস বাই এস যুক্ত ভার্বকে আমরা তার প্রেজেন্ট ফর্ম এবং প্লাস ডাজ হিসাবে আমরা লিখতে পারি। তাহলে হি ইটস রাইস, এখানে যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, তাই এক্ষেত্রে কিন্তু ইএস যুক্ত আছে এবং এটিকে নেগেটিভ করার সময় আমরা এই এস থাকার কারণে ডাজ পাবো, তারপরে নট, তারপরে যে ভার্বটা প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করব এখানে কিন্তু আর এসটা যুক্ত করা যাবে না, কারণ এস থাকার জন্য আমরা ডাজটাকে নিয়ে নিয়েছি। তারপরে এখানে কিন্তু মানে উইদাউট এস যুক্ত যে ভার্ব সেই ভার্বটা কিন্তু এখানে ব্যবহার হবে। তাহলে হি ডাজ নট ইট রাইস, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এবং তারপরে এটিকে যদি আমি ইন্টারোগেটিভ করি তাহলে কিন্তু ডাজটাকে আমি প্রথমে নেব, ডাজ হি ইট রাইস, মানে সে কি ভাত খায়। তারপরে এটাকে যখন আমি নেগেটিভ ইন্টারোগেটিভ করব তখন এটাকে এভাবে লেখা যেতে পারে, ডাজ হি নট ইট রাইস। তাহলে একটি সেন্টেন্সকে আমরা এরকম 4 রকম ভাবে লিখতে পারি। হি ইটস রাইস মানে সে ভাত খায়। এবার হি ডাজ নট ইট রাইস, সে ভাত খায় না। ডাজ হি ইট রাইস, সে কি ভাত খায়। তারপরে লিখতে পারি ডাজ হি নট ইট রাইস, সে কি ভাত খায় না। এইভাবে আমরা কিন্তু একটা সেন্টেন্সকে 4 রকম ভাবে লিখতে পারি। তাহলে এই গেল মোটামুটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন। এবার আলোচনা করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে যে কোনো কাজ শুরু হয়েছে এবং সেই কাজটা এখনো প্রতিনিয়ত চলছে, যে কাজটার কোনো পরিসমাপ্তি ঘটেনি, শেষ হয়নি, এরকম বোঝালে ভার্বের যে রূপের পরিবর্তন হয় তাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি ভাত খাচ্ছি বা আমার ভাত খাওয়ার কাজটি চলছে, সে স্কুলে যাচ্ছে, সে ছবি আঁকছে, এই সমস্ত সেন্টেন্সগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। যদি এটাকে আমরা বলি যে আমি ভাত খাইতেছি, তাহলে আই অ্যাম ইটিং রাইস, মানে আমি ভাত খাইতেছি, এটা হচ্ছে ইটিং রাইস। বিষয়টা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা হচ্ছে প্রথমে হবে সাবজেক্ট, তারপরে এখানটায় হবে অ্যাম, ইজ, আর। অ্যাম, ইজ, আর এই বিভাগগুলো কিন্তু এখানে ব্যবহার হবে। তারপরে ভি ওয়ানের সঙ্গে আইএনজি যুক্ত হবে, তারপরে হবে অবজেক্ট। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর, তারপরে ভার্ব ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর তার সঙ্গে আইএনজি যুক্ত হবে এবং তারপরে হবে অবজেক্ট। যেমন উদাহরণ হিসাবে আমরা লিখতে পারি, মানে আই অ্যাম ইটিং রাইস। তারপরে লিখতে পারি হি ইজ রাইটিং এ লেটার। তারপরে লিখতে পারি দে আর প্লেয়িং ফুটবল। তাহলে এখানে আয়ের পরে এম বিভার্বটি ব্যবহার হয়, হিটা সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে ইজ বিভার্বটি ব্যবহার হয়েছে। দে হচ্ছে প্লুরাল, সেই জন্য এখানে আর অক্সিলিয়ারি ভার্বটা বা আর বিভার্বটা ব্যবহার হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা এই সেন্টেন্সগুলোকেও কিন্তু আমরা 4 রকম ভাবে লিখতে পারি। যেমন দে আর প্লেয়িং ফুটবল, এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে হবে দে আর নট প্লেয়িং ফুটবল। তারপরে যদি আমরা এটাকে ইন্টারোগেটিভ করি তাহলে এই আর বিভার্বটিকে প্রথমে লিখতে হবে, তখন লিখতে হবে আর দে প্লেয়িং ফুটবল, তারপরে এটাকে যখন আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক, নাবাচক প্রশ্নবোধক করব, তখন এটাকে এইভাবে লেখা যেতে পারে আর দে নট প্লেয়িং
আর দে নট প্লেইং ফুটবল। তাহলে এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে কোনো কাজ এইমাত্র শুরু হয়েছে, মানে কোনো কাজ শুরু হয়েছে তার শেষ হয়নি, এরকম ঘটমান বা চলমান অবস্থায় বোঝালে পারে ভার্বের যে রূপের পরিবর্তন হয় তাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট, এম ইজ আর, তারপরে ভার্ব ওয়ান প্লাস আইএনজি, তারপরে অবজেক্ট। আর এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আমরা চার রকমভাবে লিখতে পারি। একটা হচ্ছে দে আর প্লেয়িং ফুটবল, এটাকে যদি নেগেটিভ করা হয় দে আর নট প্লেয়িং ফুটবল। তাহলে এটাকে যদি ইন্টারোগেটিভ করা হয় তাহলে আর দে প্লেয়িং ফুটবল। তারপরে এটাকে মানে ইন্টারোগেটিভটাকে যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করা হয় তাহলে লেখা যেতে পারে দে আর নট প্লেয়িং ফুটবল। এই হচ্ছে মোটামুটি প্রেজেন্ট ইনডিফিনাইট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস এই দুটো টেন্স নিয়ে আমি আলোচনা করলাম। পরবর্তীতে প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং সেই সঙ্গে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং ফিউচার ইনডিফিনাইট এবং ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস প্রত্যেকটি টেন্সের আলোচনা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের মতো আমি এখানেই শেষ করছি। বেস্ট অফ লাক এভরিবডি, ভালো থাকবে এবং সুস্থ থাকবে।